Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 1 2024-26 সেশনে পড়ছো তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে চ্যানেলে ক্লাস আসছে। তোমরা যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করছো 80% প্লাস মার্কস তোমার। আজ ইভিএস থেকে ডে 10 চ্যাপ্টার 7 থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব এবং আজকেই আমরা এই কোশ্চেনটি রেডি করে নেব। দেখো, তুন্দ্রা শব্দের অর্থ কী? তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পদের বিশদ বিবরণ দিন। এই কোশ্চেনটি কিন্তু দুবার এসে গিয়েছে এবং এ বছরের জন্যও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোশ্চেন যে রিপিট হয় সেটি তোমরা দেখতে পেয়েছো 15-17, আবার 2022-এ 20-22 সেশানে কিন্তু আবার এসছে। তোমাদের এই 24-26 সেশানের জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। দেখো, তুন্দ্রা কথাটির অর্থ শৈবাল বা বরফে ঢাকা অঞ্চল। তাহলে তুন্দ্রা কথার অর্থ কি? এমসিকিউ আসবে। তুন্দ্রা কথার অর্থ শৈবাল বা বরফে ঢাকা অঞ্চল। সুমেরু ও কুমেরু বৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের শীতল জলবায়ুই হলো তুন্দ্রা জলবায়ু। তাহলে তুন্দ্রা জলবায়ু কি? সুমেরু ও কুমেরু বৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের শীতল জলবায়ু হলো তুন্দ্রা জলবায়ু। গ্রীষ্মকালে বরফ গলে এই অঞ্চলে শৈবাল জন্মায় আর এই শৈবালের নাম থেকেই তুন্দ্রা জলবায়ু নামকরণ হয়েছে আর কি। এবার অবস্থান, তুন্দ্রা অঞ্চলের অবস্থানটি আমরা দেখে নেব। সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্তর নিকটবর্তী উত্তর আমেরিকার কানাডার উত্তর অংশ, উত্তর আমেরিকার কানাডার উত্তর অংশ, আলাস্কা, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড ও এশিয়ার সাইবেরিয়ায় তুন্দ্রা অঞ্চল দেখা যায়। তাহলে তুন্দ্রা অঞ্চল কোথায় কোথায় দেখা যায়? সুমেরু ও কুমেরু বৃত্তের নিকটবর্তী উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ, আলাস্কা, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড এবং আমাদের যে মহাদেশে থাকছি এশিয়া মহাদেশের সাইবেরিয়ায় তুন্দ্রা অঞ্চল দেখা যায়। এইবার এই অঞ্চলের শ্রেণী বিভাগ আমরা দেখব। এই তুন্দ্রা অঞ্চলে 3টি ভাগে ভাগ করা যায়। তুন্দ্রা অঞ্চলকে বিভক্ত করা হয় 3টি ভাগে। একটি হলো আর্কটিক তুন্দ্রা, একটি হলো আন্টার্কটিক তুন্দ্রা, আর একটি হলো আলপাইন তুন্দ্রা। তাহলে এই 3টে নাম মনে রাখতে হবে: আর্কটিক তুন্দ্রা, আন্টার্কটিক তুন্দ্রা আর আলপাইন তুন্দ্রা। এইবার আমরা দেখব তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল কেমন? স্বল্পস্থায়ী। আর গ্রীষ্মকালে আমাদের এখানকার মতো গরম নয়, কিন্তু সেই গ্রীষ্মকালও শীতল, কিন্তু শীতকালের থেকে টেম্পারেচার অনেকটা বেড়ে যায়। অর্থাৎ 2 সপ্তাহ ব্যাপী বসন্তের পর, তাহলে এখানে বসন্ত ক সপ্তাহ থাকে? মাত্র 2 সপ্তাহ, 14-15 দিন বসন্তের পর তুন্দ্রা অঞ্চলে 2-3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে। বছরের অধিকাংশ সময় থাকে শীতকাল। শীতকালে প্রবল তুষারপাত হয়। শীতকালের বৈশিষ্ট্য কি? প্রবল তুষারপাত। কেবলমাত্র গ্রীষ্মকালেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জন্য সামান্য বৃষ্টি হয়। তাহলে বৃষ্টি কখন হয়? কেবলমাত্র গ্রীষ্মকালেই সামান্য বৃষ্টি হয়। এবার দেখে নেব তুন্দ্রা জলবায়ু অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী। আগে উদ্ভিদটি দেখে নিই আমরা। বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকার কারণে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বড় গাছ জন্মাতে পারে না। তাই এখানকার স্বাভাবিক উদ্ভিদ হলো মস। এই উদ্ভিদগুলির নাম মনে রাখতে হবে: লাইকেন, বার্চ, উইলো। এই উইলো কাঠ থেকে কিন্তু ক্রিকেট ব্যাট তৈরি হয়। জুনিপার, অলডার প্রভৃতি এই উদ্ভিদগুলি কিন্তু সেখানে দেখা যায়।
বেশিরভাগ সময়ই তাপমাত্রা কি থাকে, মাইনাসে থাকে, অর্থাৎ হিমাঙ্কের নিচে থাকে বলে এখানে বড় গাছ জন্মায় না। এখানকার স্বাভাবিক উদ্ভিদ হলো মস, লাইকেন, বার্চ, উইলো, জুনিপার আর অলডার প্রভৃতি। অধিকাংশ উদ্ভিদ কেমন হয়? শ্যাওলা জাতীয় অর্থাৎ শৈবাল এবং গুল্ম জাতীয় গাছ এই অঞ্চলে লক্ষ্য করা যায়। তাহলে অধিকাংশ উদ্ভিদ কেমন হয়? অধিকাংশ উদ্ভিদ হলো শৈবাল শ্যাওলা জাতীয় এবং গুল্ম জাতীয় গাছ এখানে লক্ষ্য করা যায়। এছাড়া বরফমুক্ত অঞ্চলে যেখানে বরফ কম রয়েছে নানান বাহারি ফুলের গাছ জন্মাতে দেখা যায়। বরফমুক্ত স্থানে এই যে বড় যে দু একটা গাছের নাম রয়েছে, বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায়। এদের ঝোপ তুন্দ্রা বলা হয়। এইবার তুন্দ্রা অঞ্চলের বন্যপ্রাণী আর অধিবাসীদের জীবনযাপন আমরা দেখব। যে জীবগুলি দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তিমি, মেরু ভাল্লুক, ক্যারিবু প্রভৃতি বন্যপ্রাণী দেখা যায়। তাহলে কি কি দেখা যায়? তিমি, মেরু শিয়াল, মেরু ভাল্লুক এবং ক্যারিবু প্রভৃতি বন্যপ্রাণী পাওয়া যায়। অত্যন্ত প্রতিকূল জলবায়ুর কারণে এই অঞ্চল জনবিরল। এখানে কিন্তু লোকবসতি নেই বললেই চলে। এখানে কিছু আদিবাসী শ্রেণীর লোক দেখা যায়। একমাত্র আদিম অধিবাসীরাই প্রকৃতির সঙ্গে প্রচণ্ড সংগ্রাম চালিয়ে এখানে বসবাস করে। তাহলে কারা? আদিম অধিবাসীরা। সেই অধিবাসী গোষ্ঠীগুলোর নাম আমরা জেনে নেব। উত্তর আমেরিকার তুন্দ্রায় যারা থাকে তারা হলো এস্কিমো, আমরা নাম শুনেছি ছোটবেলায়। রেড ইন্ডিয়ান, আমাদের ভূগোল বইতে কিন্তু আমরা পড়েছি এস্কিমো, রেড ইন্ডিয়ান। ইউরোপের তুন্দ্রায় ল্যাপ, ফিন, ইয়াকু, অস্ট্রিয়াক ইত্যাদি। এবং পূর্ব সাইবেরিয়ায় তুন্দ্রায় কোয়াক, চুকচি প্রভৃতি অধিবাসীরা বসবাস করে থাকে। তাহলে উত্তর আমেরিকার তুন্দ্রায় কারা কারা থাকে? এস্কিমো, রেড ইন্ডিয়ান এরা। ইউরোপীয় তুন্দ্রায় থাকে ল্যাপ জনগোষ্ঠী, ফিন, ইয়াকু, অস্ট্রিয়াক এই জনগোষ্ঠীগুলো থাকে। এবং পূর্ব সাইবেরিয়া তুন্দ্রায় কোয়াক, চুকচি প্রভৃতি অধিবাসীরা বসবাস করে থাকে। এবার এখানকার খাদ্য খাবার সম্পর্কে জানব। এখানকার লোকজন কি খেয়ে জীবন ধারণ করে? হরিণের দুগ্ধই এদের প্রধান খাদ্য। যদি আসে তুন্দ্রা অঞ্চলের অধিবাসীগণের প্রধান খাবার কি, তাহলে হরিণের দুধ। তুষারপাতের কারণে এখানকার অঞ্চল সারা বছর বরফে ঢেকে থাকে, যার ফলে কৃষিকাজ হয় না। তাই এখানকার মানুষ যাযাবর জীবনযাপন করে থাকে। এদের জীবনযাত্রা কেমন? যাযাবর জীবনযাত্রা এদের। এছাড়া এখানকার অধিবাসীরা শীতকালে বরফের ঘর, কোশ্চেন আসবে তুন্দ্রা অঞ্চলে যে বরফের ঘর দেখা যায় তাকে কি বলে? ইগলু বলে। ইগলুতে বাস করে তারা শীতকালে। আর গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়া দিয়ে তাঁবু তৈরি করে বসবাস করে। তাহলে গ্রীষ্মকালে তারা কিসের ঘরে বাস করে? শিল মাছের চামড়া দিয়ে তাঁবু তৈরি করে সেই তাঁবুর মধ্যে তারা বসবাস করে। যাতায়াতের জন্য তারা স্লেজ গাড়ি ব্যবহার করে। এই স্লেজ গাড়ি কিন্তু ঘোড়ায় টানে না, কুকুরে টানা স্লেজ গাড়ি তারা ব্যবহার করে। আর কি করে? পশু শিকার এবং মৎস্য শিকার এদের প্রধান জীবিকা। এরা বলগা হরিণের হাড় দিয়ে ছুঁচ তৈরি করে নানা রকম চামড়ার পোশাক তৈরি করে থাকে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ডিসকাশন। যারা এই ডিসকাশনগুলো এক দুবার করে শুনে নিচ্ছ মন দিয়ে, তাহলে তাদের আর অটোমেটিকই তারা এক্সামে লিখে আসতে পারবে। যে পয়েন্টসগুলি তোমাদেরকে মাথায় রাখতে হবে, আমি পড়ানোর সময় সেই জায়গাগুলোর উপর ফোকাস করছি, যাতে সেই জায়গাগুলি যদি তোমাদের মনে থাকে আর নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে তুমি যদি নিজের মতো করে লিখে আসো, তাহলেও কিন্তু তুমি একটি ভালো স্কোর করতে পারবে। মেন পয়েন্টসগুলি যেন তোমার লেখার মধ্যে থাকে, তার জন্য কিছুই না, কয়েকবার যদি তুমি শুনে নাও তাহলেই জানবে যে তোমার এটি রেডি হয়ে গেল।
আর ইভিএস হলো সব থেকে সোজা, যেটি তুমি নিজের মতো করে লিখতে পারবে। চাইল্ড স্টাডিজে কিন্তু থিওরি ভুল হলে সেখানে মার্কস কাটা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটি কিন্তু তুমি নিজের মতো করে লিখতে পারবে। যে পয়েন্টসগুলিকে ফোকাস করার দরকার সেই পয়েন্টসগুলি আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি। এই যে এমসিকিউতেও আসবে যে এখানে যাতায়াতের জন্য কি ব্যবহার করা হয়, স্লেজ গাড়ি ব্যবহার করা হয়। যদি আসে স্লেজ গাড়ি কোন পশু টানে, কুকুরে টানে স্লেজ গাড়ি। এদের প্রধান জীবিকা কি, পশু শিকার এবং মৎস্য শিকার। এদের প্রধান খাবার কি, এদের প্রধান খাবার হলো হরিণের দুগ্ধ। এই কথাগুলি জন্য তোমাদের লেখার সময় অবশ্যই থাকে, তাহলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করো, তোমাদের 80% প্লাস মার্কস তুলতে কোনোই ট্রাবল হবে না। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে